ওকে, সো তোমাদের আজকের ক্লাসের আগে ওই আইজিসিএস এর যে ভিডিওস গুলো দিছিলাম স্টেলার এভলিউশনের, ওই ভিডিও গুলো দেখে রাখার কথা। তো ওই ভিডিও গুলা রিলেটেড যা যা জিনিসগুলি কথা বলা হয়েছে ওগুলো আমরা এখন একটা ওভারভিউ দিব আজকের ক্লাসে, যে স্টেলার এভলিউশন, যে একটা স্টারের লাইফ সাইকেল শুরু হয় কিভাবে, দেন ওভার টাইম তার সাইজ, কালার, ফিউশন রিয়াকশন এইসবের মধ্যে কেমন টাইপের কি চেঞ্জেস গুলা হয়, এইসব ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে। এন্ড আমাদের সামনে অ্যাকচুয়ালি আনফরচুনেটলি একটা লম্বা বন্ধ আছে। এখন ওইটার জন্য আমাদের লম্বা বন্ধটা যেন আমরা ভালো মতো ইউটিলাইজ করতে পারি। আমাদের পার্টিকেল ফিজিক্স এর কয়টা কোয়েশ্চেন বাকি ছিল যাবে বুকলেটে? লাস্ট 40 পর্যন্ত করতে বলছে। আচ্ছা, এরপর আমাদের টোটাল কোয়েশ্চেন আছে কয়টা এন্ড হইছে কয়টা? বেশি বাকি আছে? টোটাল 74। আচ্ছা, সো তাহলে পরে একটা কাজ করা লাগবে, যে আমাদের পার্টিকেল ফিজিক্স এর সব কোয়েশ্চেন সলভ করে ফেলতে হবে, ওইটা একটা কাজ। তো তাহলে আমাদের ইউনিট 4 পুরাটা শেষ হবে। এন্ড আর একটা ব্যাপার হলো যে আমাদের ইউনিট 5 এর বুকলেট আসতে একটু টাইম লাগবে বেশি, তো এর জন্য আমরা আমাদের ওয়ার্কশিট গুলা যে আছে ওয়ার্কশিট গুলা সলভ করে ফেলবো। তোমাদের যে সার্ভারের লিংক আছে না যাবে, ওই সার্ভারের লিংকটা ওই ওয়ার্কশিটের ওই ইয়েটা কি বলে পেজটা বের করে ওইটা লিংকটা গ্রুপে শেয়ার করে দিও। তো ওখানে মধ্যে যে কাজটা করা লাগবে, তোমাদের ইউনিট 5 এর যে ওয়ার্কশিট গুলি, হ্যাঁ, ইউনিট 5 ওখানে মধ্যে দেখবা প্রত্যেকটা টপিকের দুইটা করে ওয়ার্কশিট দেওয়া, ওয়ার্কশিট 1, ওয়ার্কশিট 2, এন্ড ওগুলা মার্ক স্কিম গুলো দেওয়া আছে। তো ওগুলো আমরা কেমন ভাবে কন্ডাক্ট করব, আমরা আমি নিজে করাই দেব একটা ওয়ার্কশিট, তোমরা ওইটা থেকে বুঝে শুনে দেন পরে আরেকটা ওয়ার্কশিট নিজেরা সলভ করবা। দেন ওইটা রিলেটেড কোনো প্রবলেম থাকলে পরে ওইগুলো আমি দেখাই দিব। যে পার্টিকেল ফিজিক্সে যেমন একটা ওয়ার্কশিট আমরা সলভ করছিলাম না, দেন তোমাদেরকে একটা করতে দিছিলাম অমন টাইপের ব্যাপার। ঠিক আছে। তো ওগুলা করার পর দেন আমরা ডিরেক্টলি ইয়ার ওয়াইজ কোশ্চেন পেপার শুরু করে দিতে পারবো। সো আমাদের এই বন্ধটা কেমন, এটা অ্যাকচুয়ালি আমার জানা ছিল না, এর আগে থেকে ডিসিশন নেয় নাই ইহাবে। এখন বেসিক্যালি বুধবার দিন তো এমনিতেই বন্ধ থাকার কথা। সো থার্সডেতেও বন্ধ, স্যাটারডেতেও বন্ধ, সানডেতেও বন্ধ। তো তাহলে আমাদের একটা লম্বা ব্রেক পড়ে যাচ্ছে। তো লম্বা ব্রেকের মধ্যে কয়েকটা কাজ করা লাগবে। কি কি কাজ? ফার্স্ট এর কাজ হলো ইউনিট 4 বুকলেট ফুল। আচ্ছা, আমরা কি এমসিকিউ গুলা করছিলাম যাবে? না ভাই, এমসিকিউ করা হয়। আচ্ছা, তো তাহলে পরে এইটাই দিয়ে দেই কাজ। ইউনিট 5 এর ওয়ার্কশিট আমি করানোর পরে দেন প্রতি উইকে ওরকম একটা করে টপিক শেষ করবো। ঠিক আছে। বা প্রতি উইকে দুইটা করে টপিক শেষ হয়ে যাবে, অ্যাস্ট্রোফিজিক্সটা শেষ হয়ে। তো এখানের মধ্যে যে কাজটা করা লাগবে সবাই একটু খেয়াল করো। কি কি? ইউনিট 4 বুকলেট ফুল বলতে কি বুঝাইতেছি? ফার্স্ট অফ অল, রিমেইনিং কোয়েশ্চেন্স অফ পার্টিকেল ফিজিক্স and all MCQs। ঠিক আছে। তো তাহলে পার্টিকেল ফিজিক্স এর যতগুলো কোয়েশ্চেন বাকি ছিল ওগুলি করতে হবে, এন্ড আমাদের এমসিকিউ গুলা যেগুলি করানো হয় নাই, তো এমসিকিউ গুলা করে ফেলা লাগবে। এমসিকিউ গুলার উপরে যদি তোমরা কোনো ইয়ার লেখা দেখতে না পাও, তো ওখানের মধ্যে একদম প্রথম ইয়ারটা আমাদের মোস্ট প্রবাবলি মে 2009 থেকে শুরু হয়েছে। তো ওইটার থেকে দেন আমাদের সিরিয়াল ওয়াইজ ইয়ার গুলা আসতে থাকবে। ঠিক আছে। কালকে কোনো কনফিউশন আছে বন্ধের মধ্যে আমাদের কাজগুলা কি? ওকে, ইয়েস স্যার, ক্লিয়ার। ঠিক আছে। তো তাহলে এখন আমরা ডিসকাস করা শুরু করি যে আমাদের স্টেলার এভলিউশনের ব্যাপারে। স্টেলার এভলিউশনের ব্যাপারে আমরা দুই ভাবে কথা বলবো। ফার্স্টে আমরা স্টুডেন্ট বুকের মধ্যে যে লেখাগুলি আছে, আমাদের A2 স্টুডেন্ট বুকের মধ্যে বেসিক্যালি
যে লো ম্যাস স্টার, হাই ম্যাস স্টার, তাদের লাইফ সাইকেল নিয়ে যেগুলো লেখা আছে ওইটা প্রথমে লাইন বাই লাইন রিডিং করে আমরা এক্সপ্লেন করব, দেন আমাদের ওভারঅল একটা সামারি বলবো। ঠিক আছে, আমরা স্টুডেন্ট বুকটার মধ্যে যাই। তো আমরা স্টুডেন্ট বুকের এই পেজ নাম্বার 184, এই পেজ নাম্বার থেকে আমরা পড়া শুরু করে দেখি কি বলতেছে। If you plot a graph of luminosity against star temperature to confirm the trend of table A, তো যে আমাদের টেবিল এ তে যে স্টারের যে এটা আছে স্টেলার ক্লাসিফিকেশন, আমরা একদম প্রথম থেকে করি। তো এখানে আমাদের কি বলতেছে, লার্নিং অবজেক্টিভ গুলা কি কি এই টপিকের, স্কেচ এন্ড ইন্টারপ্রেট আ সিম্পল হার্টসপ্রাং রাসেল ডায়াগ্রাম relating stellar luminosity to surface temperature, then relate the Hertzsprung-Russell diagram to the life cycles of the star. তো এই Hertzsprung-Russell ডায়াগ্রামটা আমাদের বুঝা ইম্পর্টেন্ট কেন, এটা রিলেটেড আমাদের কতগুলি ট্রিকি কয়টা দিবে, কি বলে তোমার এমসিকিউ কোশ্চেন্স দিবে, তো এটা আমাদের দরকার হবে। তো এখন এখানে মধ্যে আমরা কাজটা দেখি। স্টার ক্লাসেস, astronomers have classified stars into groups according to their temperature. There is a useful property. This is a useful property to use since stars with similar temperatures tend to share many other features. So same temperature star there বলতে গেলে বাকি ফিচার গুলো কি হয়, মোর অর লেস সিমিলার থাকে। তো কি বলতেছে, as we saw from the Wien's law, ওই যে উইন্স লটা কি ছিল, ল্যামডা ম্যাক্স ইনটু টেম্পারেচার ইজ ইকুয়াল টু উইন্স কনস্ট্যান্ট। ল্যামডা ম্যাক্সটা কি ছিল, ল্যামডা ম্যাক্সটা ছিল যে যেই ওয়েভলেন্থে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইন্টেন্সিটি রিলিজ করে বা এনার্জি রিলিজ করে। তো এখন এখানে কাজটা কি, the temperature determines the spectral output of the star but it can also suggest chemical composition and age. তো এখন এখানে আমাদের স্পেকট্রাল ক্লাস ও বি এ এফ জি কে এম, তো এগুলা কি আমাদের ওরকম টেম্পারেচার ওয়াইজ বা টেম্পারেচারের রেঞ্জ ওয়াইজ বা কালার ওয়াইজ তাদেরকে অ্যারেঞ্জ করা হয়েছে। কেমন জিনিস, সবচেয়ে কম টেম্পারেচার যে এম ক্লাসের স্টার ওইটা হলো আমাদের রেড কালার, এর পরেরটা কে ক্লাসের স্টার যেটার কালার হলো অরেঞ্জ, আমাদের সান, আমাদের সোলার সিস্টেমের যে স্টারটা সান, এটা হলো একটা জি ক্লাসের স্টার, এর জন্য ইয়েলো, এরপরে হোয়াইট ব্লু, তো এরকম করে কালারের ব্যাপারগুলি দেওয়া। এন্ড একটা ইম্পর্টেন্ট ব্যাপার একটু তোমাদেরকে বলে রাখি, এটা আমরা একটু পরেও লাইফ সাইকেলের এক্সপ্লেনেশনের মধ্যে পাবো। একদম লাস্ট কলামটার মধ্যে খেয়াল করা যাবে, লাস্ট কলামটার মধ্যে কি দেওয়া, লাস্ট কলামটার মধ্যে দেওয়া আছে মেইন সিকোয়েন্স লাইফ স্প্যান, মানে তারা মেইন সিকোয়েন্সে কত লম্বা টাইম স্পেন্ড করতে পারে। দেখো টেম্পারেচার যেসব স্টারের যত বেশি, ঠিক আছে, যে ব্লু স্টার গুলার টেম্পারেচার সবচেয়ে বেশি না, তো ওই স্টার গুলা দেখো মেইন সিকোয়েন্সে থাকতে পারে খুবই শর্ট অ্যামাউন্ট অফ টাইম, দেখছো যে 1 থেকে 10 মিলিয়ন ইয়ার্স। এন্ড যত কম টেম্পারেচারের স্টার, টেম্পারেচারের সাথে সাইজের একটা রিলেশনশিপ আছে, যে যত বড় সাইজের স্টার হবে তাদের টেম্পারেচার তত বেশি হবে, বিকজ তাদের ফিউয়েল বেশি, কিন্তু তাদের লাইফ স্প্যানটা কি থাকে, কম থাকে। যে হেভিয়ার স্টার গুলার লাইফ স্প্যানটা হলো কম, শর্টার, আর লাইটার স্টার যেসব হালকা যেসব স্টার গুলি বা রেডিশ সাইডের যেসব স্টার গুলি তাদেরকে লাইফ স্প্যানটা অনেক লঙ্গার। তো এখন বলতেছে এটা কি, এই যে ম্যাস কম্পেয়ার টু দা ম্যাস অফ দা সান, এই যে আমাদের সানের ম্যাস কত, সানের ম্যাস কম্পেয়ার টু সানের ম্যাস করলে পরে কত আসবে, 1 আসবে না। তো তাহলে রেশিও ওয়ানটা কোন জায়গায়, 0.85 থেকে 1.1 এর মধ্যে কি আছে, আমাদের ওয়ানের ভ্যালুটা আছে। তো তাহলে আমাদের সান কোন ক্লাসের স্টার, জি ক্লাসের স্টার। তো কি বলতেছে এখানে, দ্য স্টেলার ক্লাস can be labeled by letters. One mnemonic for remembering the letters in order from hottest to coolest is
only brilliant astronomers fix grave Kepler mistakes, যে কেপলার নামের একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট ছিল, তো তার ওইসব ভুলগুলা অনেক ভালো অ্যাস্ট্রোনমার কি করতে পারে, ফিক্স করতে পারে। কিন্তু আমরা ও লেভেলসে থাকতে সময় অন্য আর একটা শিখছিলাম, যেটা আগের এ লেভেলস বইয়ে লেখা ছিল। আচ্ছা, কি বলতেছে, you will notice a number of trends in data in table A. The hotter stars often have more mass and are more luminous. তো যাদের mass বেশি, তাদের টেম্পারেচার বেশি, তাদের কি লুমিনোসিটিও বেশি। The larger gravitational pressure at the center of massive star makes the nuclear fusion reactions within the star run very fast. যে যত বেশি ম্যাসিভ তত বেশি গ্র্যাভিটেশনাল ফোর্স, যত বেশি গ্র্যাভিটেশনাল ফোর্স তত কি হয়, তার ফিউয়েলটা তাড়াতাড়ি বার্ন হয়, producing a lot of energy and using the hydrogen fuel in the star at a very high rate. So খুবই তাড়াতাড়ি হাইড্রোজেন ফিউলটাকে সে কি করে ফেলতেছে, ইউজ করে শেষ করে ফেলতেছে। In addition, more massive stars are also larger, তো তাদের সাইজও বড়। Therefore, with large size and high temperatures, the hotter stars are very luminous, giving off a lot of energy. At the same distance away from us, these will appear very bright in the night sky compared with the smaller, cooler star. So তাহলে এরকম বড় স্টার গুলার তাদের ব্রাইটনেসটা বেশি থাকে, যে সেম ডিস্টেন্স দূরে দুইটা স্টার আছে, যার অ্যাবসোলুট ম্যাগনিটিউড বা অ্যাবসোলুট ব্রাইটনেস বেশি, তাকে বেশি ব্রাইট মনে হবে, এটা আমরা লাস্ট ক্লাসেও বলছিলাম। তো কি বলতেছে টেবিল এ তে, টেবিল এ অলসো শোস দ্য চেঞ্জ in color that goes along with stellar class. The overall impression of the O class spectrum is bluish color, whereas M class spectrum there is a strong red color showing. So tahole these changes are a direct result of the variation in the output curve we saw in the Wien's law. ওই যে আমাদের টেম্পারেচারের সাথে যে ল্যামডা ম্যাক্স এর রিলেশনশিপটা, ওইটার সাথে ডিপেন্ড করে স্টার গুলার কি হয়, কালার চেঞ্জ হয়। যাদের টেম্পারেচার বেশি তাদের কালারটা ব্লুইশ সাইডে, যাদের টেম্পারেচারটা কম তাদের কালারটা কি, রেডিশ সাইডে। ঠিক আছে, তো এখন কি বলতেছে, টেবিল এ also shows the change in color that goes along, আচ্ছা এটা তো বললাম। These changes are a direct result of the variation in the output curve, and এই হাইলাইট গুলো আমাদের এই যে পরের পেজ এই জায়গার মধ্যে দেখানো। তো এই জিনিসটা সবাই একটু খেয়াল করো, পেজ নাম্বার 183 তে আমাদের কয়েকটা স্পেকট্রামের ছবি দিছে, দেখো ও বি এ এফ জি কে এম। তো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যে আমাদের স্টার গুলার স্পেকট্রাম গুলা দেখো কোন দিকে আমাদের ভ্যালু গুলা বেশি। যে এখানের মধ্যে ও ক্লাসের স্টারের দেখো রেডিশ পার্ট বলতে গেলে নাই, যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি কোন পার্টে ছাড়তেছে, যে ব্লুইশ পার্ট অফ দ্য স্পেকট্রামে। দেন বি ক্লাসের স্টারটা ব্লুইশ হোয়াইট, দেন আস্তে আস্তে রেড এর দিকে যাচ্ছে। দেন এম ক্লাসের স্টারটা কি সবচেয়ে বেশি এনার্জি বা সবচেয়ে বেশি এরিয়া কোন জায়গাটায়, রেড পার্টে। কি বলতেছে ফিগার এতে দেখো, লাইট স্পেকট্রা ফ্রম টিপিক্যাল স্টারস ইন ইচ স্টার ক্লাস, নোট দ্য হোয়াইট লাইনস which highlight the position of absorption lines. এই অ্যাবজর্পশন লাইনের কনসেপ্টটা বোঝাটা ইম্পর্টেন্ট। অ্যাবজর্পশন লাইনের জিনিসটা কি বলতে পারবা যাবে? মানে যে ওয়েভলেন্থ গুলা লাইক অ্যাবজর্ব হয়ে গেছে ওগুলা স্পেকট্রাম থেকে যে অ্যাবসেন্ট থাকে। এক্স্যাক্টলি, যে যে ওয়েভলেন্থ গুলা অ্যাবজর্বড হয়ে গেছে, যে এইগুলা অ্যাকচুয়ালি কি কালার থাকে, এগুলা অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার থাকে। এগুলাকে একটা নামে ডাকা হয়, এগুলাকে বলা হয় কি, এগুলাকে বলা হয় ফ্রনহফার লাইন্স। ফ্রনহফার নামের একজন সায়েন্টিস্ট ছিল, সে এইসব ব্ল্যাক লাইন গুলি বা অ্যাবজর্পশন লাইন গুলি ফার্স্টে ডিটেক্ট করছিল, তো এর জন্য কি এরকম তার নামে রেসপেক্টটা দেওয়া হয়েছে। তো এখানে আমাদের ফ্রনহফার লাইন্সের এখানে আমাদের কাজটা কি খেয়াল করো, আমাদের কোন একটা স্টার প্রভা, মনে করো কোন একটা স্টার কি করতেছে, আচ্ছা প্রভাই তো আবার গায়ে, ওর মনে হয় ইন্টারনেটে সমস্যা দিতেছে। আচ্ছা, তো মনে করো একটা স্টার তার কোরের মধ্যে হাইড্রোজেন ফিউজ করে এন্ড কি প্রডিউস করে, হিলিয়াম প্রডিউস করে। তো এখন হাইড্রোজেন আর হিলিয়াম
তারা তো দুইটা কি স্পেসিফিক এলিমেন্ট, এন্ড প্রত্যেকটা এলিমেন্টের কি থাকে, যাদের ডিস্টিংক্ট এনার্জি লেভেল থাকে, তাই না? তো এখন এই যে ফিউশন রিয়াকশন করলো স্টারের মধ্যে, যে ফিউশন রিয়াকশন হইলো, এই ফিউশন রিয়াকশন করার পর সে কি করতেছে, সব রকমের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রিলিজ করতেছে। তো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলার মধ্যে যেই যেই ফোটনের এনার্জির ভ্যালুটা হাইড্রোজেন আর হিলিয়ামের এনার্জি লেভেলের ডিফারেন্সের সাথে মিলে যাচ্ছে, ওই সব ফোটন গুলাকে বা ওই সব ওয়েভলেন্থ গুলাকে কি করে রাখবে, অ্যাবজর্ব করে রাখবে। তো ওই সব ফ্রিকোয়েন্সি গুলি বা ওই সব ওয়েভলেন্থের লাইট গুলি কি করতে পারে না, আর্থ পর্যন্ত পৌঁছাইতে পারে না। তো এর জন্য ওগুলা জায়গাতে আমরা কি পাই, ল্যাক অফ লাইট বা ল্যাক অফ ওয়েভ। সো তাহলে ওগুলাতে এর জন্য আমরা কি নামে ডাকতেছি, এরকম ফ্রনহফার লাইন। ঠিক আছে? তো এখন কি বলতেছে, দিস গিভ আস ইনফরমেশন অ্যাবাউট দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য স্টার। ওই যে যেটা বললাম, যে যেই যেই স্টারের ওয়েভলেন্থ, কি বলে, যেই যেই এলিমেন্টের করেসপন্ডিং ওয়েভলেন্থ অফ অ্যাবজর্পশন গুলা মিসিং থাকবে, ওইখান থেকে বোঝা যাবে কি যে ওই স্টারের কম্পোজিশনটা হলো ওই ওই এলিমেন্ট দিয়ে, মানে ওই স্টারের কোরের মধ্যে এইগুলা বার্ন করতেছে এন্ড সারাউন্ডিং এ এইসব এলিমেন্ট গুলি আছে। বুঝতে পারতেছো কি বলতেছে প্রিয়তা? জি ভাইয়া। ওকে। তো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, তোমার, দাঁড়াও একটা মিনিট। ওকে। তো এখন এখানের মধ্যে কি বলতেছে, তোমার আর ডপলার শিফট থেকে, এই ডপলার শিফটের ব্যাপার আমরা পরে পাবো, যে ডপলার শিফটের এখান থেকে আমরা কি বের করতে পারবো, যে আমাদের থেকে বা আমাদের কাছে কত রেটে ওই গ্যালাক্সিটা আসতেছে বা দূরে সরে যাচ্ছে, এইসব। তো এখন আমাদের ফিগার বি, এটা তো আমরা অলরেডি কি করছি, লাস্ট দিন উইন্স ল এর সময় করছি, ওই যে ইন্টেন্সিটি ভার্সেস ওয়েভলেন্থের গ্রাফ। তো লুকিং এট ফিগার বি, if we combine the equal intensity parts of colors of the visible spectrum that will produce white light, the extra emissions above this white basic emission, the peak of the curve on the graph। যে এখানে আমাদের কাজটা কি দেখো, যে 15,000 কেলভিন যে স্টারের টেম্পারেচার, আমাদের সানের সারফেস টেম্পারেচার যেটা কত 5,800, আর মনে করো আরেকটা রেডিশ একটা স্টার যার টেম্পারেচার হলো কম, কত 3,000 কেলভিন। And আমরা এই যে হিউম্যান, এই যে লাস্ট দিন আমরা ক্যালকুলেশন করছিলাম, মনে আছে যে আমাদের বডি টেম্পারেচার, আচ্ছা কাবিও তো নাই আজকে, থাকো স্টপ ওয়াচের কথা বলা যাবে না। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে আমাদের হিউম্যান বডি টেম্পারেচার 37°C, তো এটা কেলভিনে কনভার্ট করলে 310 আসে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, এই ওয়েভলেন্থ গুলা এখানের মধ্যে দেখো, আমাদের সানের পিক ওয়েভলেন্থটা খেয়াল করো, সানের পিক ওয়েভলেন্থটা কি একদম পুরো ভিজিবল স্পেকট্রামের মধ্যে পড়তেছে না? তো এর জন্য ওখান থেকে আমাদের কেমন টাইপের লাইট আসে, হোয়াইট লাইটের মতো আসে। বুঝতে পারছো? তো কি বলতেছে, also given the pattern of decreasing size with luminosity we have seen above, it is logical to find the blue supergiants are originally O class star, মানে সবচেয়ে ওই হাইয়েস্ট টেম্পারেচার ওয়ালা স্টার, whereas red dwarf stars are usually in the M class। তো এই যে এম ক্লাস মানে হলো সবচেয়ে কম টেম্পারেচারের স্টার, আর ও ক্লাসের স্টার মানে হলো কি সবচেয়ে হাইয়েস্ট টেম্পারেচারের স্টার। এটা আমরা এই টেবিল থেকে এরকম দেখতে পারি। তো এখন এখানের মধ্যে আমাদের কাজটা কি, ওকে, হার্টস্প্রাং রাসেল ডায়াগ্রাম, একটা মিনিট ওয়েট করো। ওকে। তো তাহলে এখানে আমাদের কি বলতেছে, the Hertzsprung Russell diagram, if you plot a graph of luminosity against star temperature to confirm the trend in table A, you will find that there is a general correlation. However, the more data you add, the more complex the picture becomes. We must also remember that the temperature measurement assumes the star behaves as a black body, যে আমাদের আমরা অ্যাজিউম করে নেই যে কি, আমরা অ্যাজিউম করে নেই যে তোমার
স্টার গুলো হলো ব্ল্যাক বডি, মানে তারা সব রকমের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রিলিজ করে, দেন ওই থিওরি অ্যাপ্লাই করে আমরা কি করি, তাদের ওয়েভলেন্থ এন্ড ওইসব ব্যাপারগুলি বা টেম্পারেচারের ব্যাপারগুলি ওরকম ক্যালকুলেট করি। যে আমরা তো আর ডিরেক্টলি স্টারের গায়ে স্টপ ওয়াচ লাগায় তো আর টেম্পারেচার মাপবো না নাকি প্রভা? আমরা কোন স্টারের ওখানে তো আর থার্মোমিটার নিয়ে যে কি করতেছি না, টেম্পারেচার মাপতেছি না, তো স্টারের কি দেখে টেম্পারেচার পাইতেছি। হ্যাঁ, কাবিও ট্রাই করতে পারে, ইয়াস। ওইটা কাবিও সুপার হিউম্যান ও অন্য কাজও করতে পারে। তো এখন এখানে আমাদের কাজটা কি, যে তোমার থার্মোমিটার দিয়ে তো আমরা ওখানে কি করতেছি না, স্টারের টেম্পারেচার মাপতেছি না, কিভাবে মাপতে পারি আমরা, ওই টেম্পারেচারের জন্য করেসপন্ডিং ওয়েভলেন্থ কেমন হবে ওই রকম থিওরি ইউজ করে আমরা স্টারদের টেম্পারেচারের কথাগুলো বলি। ঠিক আছে, তো এখন এখানে আমাদের কাজটা কি, কোথায়, ইন জেনারেল luminosity has to be determined from calculation that includes the distance to the star, and measuring the distance to star is by no means an exact science। এই যে এই জিনিসটাই আমরা দেখবো যে কত রকমের বোগাস কাজ করা লাগে। যে in general luminosity has to be determined from a calculation that includes distance to a star, and measuring the distances to stars is by no means exact science। তো এখানের মধ্যে বুঝতেই পারতেছো যে আমাদের অ্যাস্ট্রোফিজিক্স কত বোগাস, বুঝছো? যে এখানের মধ্যে ম্যাক্সিমাম জিনিসই আমাদের অনেক অনেক বড় বড় আনসার্টেনটি ওয়ালা জিনিস, যে কোনো একটা কিছু এরকম ভুল প্রুফ হয়ে গেলে পরে অনেক বড় জিনিসটা এরকম চেঞ্জ হয়ে যাবে। এক্স্যাক্টলি ওরকম ফিকশন আর কি। যে ওরকম দাদুরা যেরকম গল্প বলতো না অনেক অনেক বছর আগের কথা, এইসব এইসব টাইপের, তো অমন টাইপের কাহিনী। যে ওই যে ওখানের মধ্যে এইটা দেখা যাইতেছে, এইটার নামে এইটা। এরপর আবার কতগুলো তো এমন ছাগলও আছে যে চাঁদের মধ্যে জমি কিনে, বুঝছো? চাঁদের মধ্যে এরকম জায়গা কিনে রাখে, ইয়ে করে রাখে, মানে টাকা খরচ করা মানুষ জায়গা না পাইলে পরে এইসব কাজগুলো করে। আচ্ছা আচ্ছা, এখন এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে বলতেছে যে তোমার such a plot can give us very useful insights, but it is not a graph in true sense। এটাকে এর জন্য আমরা কি বলি, ডায়াগ্রাম বলি। কি ডায়াগ্রাম? হার্টস্প্রাং রাসেল ডায়াগ্রাম। ওকে, তো এখন বলতেছে কি, যে you will be expected to be able to sketch a simple Hertzsprung-Russell diagram from memory in the exam. This should include approximate values for your axis। তো তাহলে এই x axis and y axis এর এইসব ভ্যালু গুলা সহ আমাদের কি করতে পারতে হবে, একটু হলেও ড্র করতে পারা লাগবে, মানে বেসিক্যালি বলতেছে মুখস্থ করতে হবে। ঠিক আছে, যে ফ্রম ইয়োর মেমোরি হার্টসপ্রাং রাসেল ডায়াগ্রাম ড্র করতে পারা লাগবে উইথ নিউমেরিক্যাল ভ্যালুজ অফ দ্য অ্যাক্সেস। তো তার মানে দে ওয়ান্ট আস টু হোয়াট, অর দে এক্সপেক্ট আস টু হোয়াট, মেমোরাইজ দিস ডায়াগ্রাম। অলরাইট, তো এই ডায়াগ্রাম আঁকা নিয়ে তো মনে হয় না কারো তেমন প্রবলেম আছে। ডায়াগ্রাম আঁকা তেমন বেশি কঠিন কিছু না, এটা খুবই সিম্পল ব্যাপার। ওকে, তো এখন তাহলে এখানের মধ্যে কাজটা কি বলতেছে, মোস্ট স্টার্স উই অবজার্ভ ফল অন আ ডায়াগোনাল লাইন অ্যাক্রস দ্য হার্টসপ্রাং রাসেল ডায়াগ্রাম, যেটাকে আমরা কি নামে ডাকি, মেইন সিকোয়েন্স ডাকি। ঠিক আছে, ও আচ্ছা, ওইটা ও লেভেলস এর কোয়েশ্চেনে কেন যেন হঠাৎ ওরকম অ্যাবসোলুট ব্রাইটনেস আর আরেকটা অ্যাক্সিস তারা দিছিল, তো এর জন্য ওদেরকে ওরকম শিখাইছিলাম, বুঝছো? আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি বলতেছে, যে আমাদের এই ডায়াগোনালি যে লাইনটা গেছে, এই লাইনটা, এই যে লাইনটা, এটাকে আমরা বলতেছি কি, মেইন সিকোয়েন্স। ঠিক আছে,
তো এখন এখানের মধ্যে কাজটা কি, দিস মেইন সিকোয়েন্স স্টারস আর স্টেবল স্টারস। ঠিক আছে, মেইন সিকোয়েন্সের এইসব স্টার গুলো হলো স্টেবল স্টার, যারা এক্সিস্ট করে এই জায়গায় তাদের মেজরিটি অফ দেয়ার লাইফ, যে ম্যাক্সিমাম টাইম তারা কি করে এই মেইন সিকোয়েন্সে কাটায় দেয়, জীবনের শেষের দিকে তারা এই মেইন সিকোয়েন্সের থেকে ডেভিয়েট করে অন্য জায়গায় চলে যায়। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, their correlation represents the connection between brightness and high temperature। তো এখন এখানের মধ্যে দেখো এই যে এক্স অ্যাক্সিস টেম্পারেচার কোন দিকে বাড়ে, এটা কিন্তু ডায়াগ্রামটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, একটু মনে রাখবা অলওয়েজ। এক্স অ্যাক্সিস এর ভ্যালু কিন্তু লেফটের দিকে ইনক্রিজ করে, এন্ড প্রতি ডিভিশনে ভ্যালুটা কি হইতে থাকে, ডাবল হইতে থাকে। তো এখানে 2500, এখানে ওইটা ডাবল মানে 5000, এখানে ওইটা ডাবল মানে 10,000, এরপরে ওইটা ডাবল মানে 20,000, এরকম। তো তাহলে যত আমরা হায়ার টেম্পারেচারের দিকে দেখবো মেন সিকোয়েন্সে, তার কি ব্রাইটনেসটাও বা লুমিনোসিটিটাও তত কি আসে, বেশি আসে। তো এই কথাটা বলতেছে, কি বলতেছে, their correlation represents the connection between brightness and high temperature. Note that the plot is always drawn with hotter temperatures on the left hand side, যেটা মাত্র বললাম যে লেফট হ্যান্ড সাইডে টেম্পারেচার কি করা হয়, বেশি থাকে। There are also other stages in stellar evolution which appears in other places on the diagram, but they are much shorter than the stable period, যে তারা মেইন সিকোয়েন্সেই লাইফ স্প্যানের ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাইম কাটায়, বাকি যে ওই যে আমাদের হোয়াইট ডোয়ার্ফ হয়, এইসব হয়, ওই জিনিসগুলা কি তাদের লাইফের বাকি পার্ট, যেটা খুবই অল্প অ্যামাউন্ট অফ টাইম। ঠিক আছে, যে আমাদের নর্মালি অ্যাডাল্ট ফুড যেটা, এইটাই আমাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাইম যায়, বাচ্চা কাল খুবই অল্প টাইম, বুড়া কাল খুবই অল্প টাইম, মাঝের ওই অ্যাডাল্টহুড এর ওই টাইমটাই কি সবচেয়ে বড়, এমন টাইপের যে স্টেবল স্টেজটা। ওকে, সো এখন আমরা দেখি, thus there are far fewer stars in those parts of the Hertzsprung-Russell diagram, যে মেইন সিকোয়েন্সে বলতে গেলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্টার, বাকি পার্ট গুলাতে স্টার আছে কিন্তু ওখানে মধ্যে স্টার নাম্বার গুলা কি কম। তো কি বলতেছে, for example, as blue supergiants burn out in just a few million years, most of these have already done so, and we do not see many. The top area of the Hertzsprung-Russell diagram is lightly populated। এই যে এখানে মধ্যে দেখো ব্লু সুপার জায়ান্টের এই জায়গাটা কি অনেক খালি খালি, যে এখানের মধ্যে ম্যাক্সিমাম যেসব স্টার গুলা ছিল ব্লু সুপার জায়ান্ট, তারা এত তাড়াতাড়ি তাদের ফিউয়েল গুলাকে, হাইড্রোজেন গুলাকে বার্ন করে ফেলছে যে তারা এখন আর কি থাকতে পারে নাই, মেইন সিকোয়েন্সে থাকতে পারে নাই, তারা এখন কি হয়ে গেছে, রেড সুপার জায়ান্ট হয়ে গেছে, বা সুপারনোভা এক্সপ্লোশন করে ব্ল্যাক হোল বা নিউট্রন স্টার হয়ে গেছে। তো এই যে কথাগুলো বললাম, রেড সুপার জায়ান্ট, হোয়াইট ডুয়ার্ফ, নিউট্রন স্টার বা ব্ল্যাক হোল, তো এইসব ব্যাপারগুলা কিভাবে কি ক্রিয়েট হয় বা কাহিনী হয়, ওই ব্যাপারগুলাই কি আমরা এখন এই স্টেলার এভলিউশনের মধ্যে পড়বো। তো কাজটা কি, the majority of ordinary matter in universe is hydrogen 75% and helium 24%। তো 99% জিনিস কি আমাদের পুরো ইউনিভার্সে হাইড্রোজেন আর হিলিয়াম, and its majority from and it is from these elements that stars are initially formed। তো স্টারের ফরমেশনের শুরুতেই কি থাকে, এরকম হাইড্রোজেন আর হিলিয়াম থাকে। From an accreting collection of these gases, accreting collection মানে যে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে অ্যাক্রিশন হয় মানে অ্যাট্রাকশন হয়। তো এটাতে কি হইতেছে, একটা প্রোটোস্টার মানে স্টারের বাচ্চা, এখনো সে পুরোপুরি কি হয় না, স্টার ফর্ম করে না। The life cycle of a star follows a number of stages, with the star ending its life as a white dwarf। তো হোয়াইট ডোয়ার্ফ বা নিউট্রন স্টার বা একটা ব্ল্যাক হোল, তো কোনটা কোন সময় হবে এন্ড কেন হবে ওইসব ব্যাপারগুলো নিয়ে দেখবো। As the star undergoes nuclear fusion, the binding energy differences of the nuclei before and after fusion mean that the process releases energy। ওই যে আমাদের বিফোর দ্য রিয়াকশন যেই সব রিয়াক্টেন্ট গুলি ছিল তাদের ম্যাস ছিল বেশি,
আফটার দ্য রিয়াকশন যেসব পার্টিকেল গুলি প্রডিউস করছে ওইটার ম্যাস কি, কম। সো তাহলে এই যে আমরা ফাইনাল ম্যাসটা কম পাচ্ছি, বাকি ম্যাস কোথায় গেছে, বাকি ম্যাস আমাদের এনার্জিতে কনভার্ট হয়েছে। তো এখন বলতেছে কি, দ্য স্টার the structure of the star is protected from gravitational collapse by the pressure from the vibration of its particles and electromagnetic radiation which is trying to escape. তো এই যে আমাদের মেইন যে জিনিসটা এক্স্যাক্টলি এনার্জিতে কনভার্ট হচ্ছে প্রভাব। তো এখন এখানের মধ্যে কাজটা কি, এই যে গ্র্যাভিটি কি করার ট্রাই করতেছে, গ্র্যাভিটি আমাদের স্টারটাকে কলাপস করানোর ট্রাই করতেছে। তো ওইটার এগেনস্টে আমাদের কোন জিনিসটা কাজ করে, রেডিয়েশন প্রেসার। তো রেডিয়েশন প্রেসার স্টারটাকে এক্সপ্যান্ড করানোর ট্রাই করে, আর গ্র্যাভিটি কি করে, স্টারটাকে কলাপস করানোর ট্রাই করে। একটা কাজ করো, সবাই নতুন মিটিং এ জয়েন করো, সেম লিংকে। জাস্ট এই মিটিং এর টাইম অলমোস্ট শেষ। ওকে, তো এখন এখানের মধ্যে কি বলতেছে খেয়াল করো, যে আমাদের যে কথাটা বলতেছিলাম যে স্টারের নিজের ম্যাস এত বেশি যে কি হয়, তোমার গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি করার ট্রাই করে, স্টারটাকে কম্প্রেস করে কলাপস করে ফেলানোর ট্রাই করে। একটা মিনিট। আচ্ছা, সো তাহলে এই কম্প্রেশন বা এই গ্র্যাভিটেশনাল কলাপসটাকে আটকানোর জন্য কে কাজ করে, আমাদের রেডিয়েশন প্রেসারটা, এই যে ফিউশন রিঅ্যাকশন করে যে এনার্জিটা রিলিজ করে ওই এনার্জিটা। এখন এখানের মধ্যে কাজটা কি, it is this constant battle between the outward pressure and gravity that drives the evolution of a star throughout its lifetime. তো পুরা স্টারের লাইফ টাইম জুড়ে কি হইতে থাকে, এই রেডিয়েশন প্রেসার আর গ্র্যাভিটির মধ্যে কম্পিটিশন চলতে থাকে। যে যখন ডমিনেট করে তো তখন ওইভাবে করে সে কি করতেছে, স্টারের স্টেজকে বা স্টেজ অফ লাইফকে সে ওরকম মেনটেন করতেছে। বুঝতে পারতেছো? তো এখন এখানে আমাদের কাজটা কি, দ্য ইনিশিয়াল ম্যাস অফ দ্য স্টার হলো আমাদের ক্রিটিক্যাল ফ্যাক্টর, যে তার ফাইনাল লাইফটা কেমন ভাবে যাবে। এই যে দ্য ইনিশিয়াল mass of the star is a critical factor in determining how the battle goes and which of the possible life cycles the star will follow. The multiple possible life cycles of a star are usually grouped. ওকে, সো এখন এখানে আমাদের কাজটা কি, এই যে আমাদের মাল্টিপল যেই পাথ গুলা ফলো করতে পারে আমাদের একটা স্টারের লাইফের মধ্যে, তো এটাকে ওরকম আমরা দুইটা পাথে ওরকম কি করছে, আলাদা করছি। যে লো টু মিডিয়াম ম্যাস স্টার, যে আমাদের সানের মতো স্টারদের জন্য কেমন লাইফ সাইকেল হবে, আর তোমার হাইলি ম্যাসিভ স্টার, যে সানের থেকে অনেক অনেক বেশি ম্যাসওয়ালা স্টার গুলার কেমন ভাবে লাইফ সাইকেলটা পার হবে। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, লো ম্যাস স্টার, লো ম্যাস স্টারের লাইফ সাইকেলটা কি হয়। এই যে ফার্স্ট একটা প্রোটোস্টার মানে স্টারের বাচ্চা, যে নেবুলা থেকে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন করে 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 কি করতেছে, ম্যাস অ্যাটেইন করতেছে, দেন সানের মতো একটা স্টার বানাইলো। তো যখন নাকি সে মেইন সিকোয়েন্সে আছে, মেইন সিকোয়েন্সে থাকার জন্য আমাদের কোন কোন ক্রাইটেরিয়া গুলি ফুলফিল করতে হয় মনে আছে প্রভা? মেইন সিকোয়েন্সে থাকার জন্য কি কি করতে হবে, একটা স্টারের তার করা কোরে কি লাগবে বার্ন করা লাগবে, হাইড্রোজেন। হাইড্রোজেন, এন্ড আমাদের রেডিয়েশন প্রেসার আর গ্র্যাভিটেশনাল ফোর্স কি করতে হবে, ইকুইলিব্রিয়ামে থাকা ইকুইলিব্রিয়াম। লাগবে। তো ওই সময় আমরা একটা স্টারকে বলবো কি, মেইন সিকোয়েন্স স্টার। তো বলতেছে কি আমাদের লো ম্যাস স্টারের কথা, once it has accreted about the mass of our sun, a low mass star will start to undergo nuclear fusion of hydrogen, converting it into helium. So তাহলে হাইড্রোজেনটাকে এখন কিসে কনভার্ট করবে, হিলিয়ামে কনভার্ট করবে ফিউশন করে করে। This is a stable stage of life in which radiation pressure and gravity are in equilibrium.
The star will remain in this state for billions of years. Eventually it will run low on hydrogen fuel, যে এক সময় না এক সময় হাইড্রোজেনের যে সাপ্লাই যে আছে ওইটা তো আর আনলিমিটেড সাপ্লাই না, ইনফাইনাইট অ্যামাউন্ট অফ সাপ্লাই না, এক সময় না এক সময় তো তার কি হয়ে যাবে, হাইড্রোজেনের ফিউয়েল শেষ হয়ে যাবে। তো ওই সময় কি আমাদের ফিউশন রিয়াকশন করে করে যে রেডিয়েশন প্রেসারটা ছিল, রেডিয়েশন প্রেসারটা ডিক্লাইন করবে বা কমে যাবে, কিন্তু গ্র্যাভিটি তো ঠিকই আগের মতন আছে। সো গ্র্যাভিটিটা তখন কি করবে, স্টারটাকে কলাপস করানোর ট্রাই করবে। তো গ্র্যাভিটিটা স্টারটাকে ওরকম কম্প্রেস করে 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 সাইজ অনেক ছোট বানায় দিবে। যে এখানে আমাদের কাজটা কি, যে প্রথমে যখন নাকি হাইড্রোজেনটা হিলিয়ামে কনভার্ট হচ্ছে তখন দিস ইজ আ স্টেবল স্টেজ অফ লাইফ ইন হুইচ রেডিয়েশন প্রেসার এন্ড গ্র্যাভিটি আর ইন ইকুইলিব্রিয়াম. Eventually, it will run low on hydrogen fuel, but will have produced so much energy that it will expand slightly. This expansion causes the temperature to fall and the star to become a red giant. যে এখানের মধ্যে আমাদের কি হইতেছে, যে এখানের মধ্যে এত বেশি এনার্জি প্রডিউস করে যে সে এরকম এক্সপ্যান্ড করে কি হয়ে গেছে, তার সাইজ বড় হয়ে গেছে, এন্ড টেম্পারেচার কি হয়ে যাবে, যে সাইজ যত বড় হবে পার্টিকেল গুলোর মধ্যে কলিশন তত কম, সো তাহলে তার কালারটা কি হয়ে যাবে, টেম্পারেচার কম হইলে পরে রেডিশ কালার হয়, সো তাহলে রেড কালার। এরপর কি বলতেছে, আওয়ার সান ইজ এক্সপেক্টেড টু আন্ডারগো দিস চেঞ্জ ইন অ্যানাদার 4 to 5 বিলিয়ন ইয়ার্স। সো তাহলে আমাদের 4 to 5 বিলিয়ন ইয়ার্স এর আগে এরকম মেইন সিকোয়েন্স থেকে রেড জায়ান্টে যাওয়ার কাহিনী হবে না। when it will expand beyond the orbit of Venus, ঠিক আছে, আমাদের ভেনাস যেই প্ল্যানেটটা আছে ভেনাসের অরবিট পর্যন্ত বা অরবিট এক্সিট করে চলে আসবে। once most of the hydrogen fuel is used, the star will start fusing helium nuclei. হাইড্রোজেন শেষ হয়ে গেলে কি ফিউজ করবে, হিলিয়াম। This complex process can cause an explosion which throws some materials from the star out into the space, forming a planetary nebula. এই যে আমাদের প্ল্যানেটারি নেবুলা বলতে কি বুঝাইতেছে, যে এই যে স্টারের সারাউন্ডিং থেকে যেসব ম্যাটেরিয়াল গুলি ছড়ায় ছিটায় দিতেছে অ্যাটমসফিয়ারে, ওখান থেকে ওই ম্যাটেরিয়াল গুলি মিলে অন্যান্য কি হয়, প্ল্যানেট ফর্ম করে। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, as the fuel to produce energy to support the star runs out, যে এক সময় যখন নাকি ফিউশনের জন্য কি থাকবে না, ফিউশনের জন্য যখন নাকি এনাফ অ্যামাউন্ট অফ আমাদের ফিউয়েল থাকবে না তখন কি হবে, তার ফিউশন রিয়াকশন ইভেন্চুয়ালি বন্ধ হয়ে যাবে। এই যে as the fuel to produce energy to support the star runs out, the outward pressure from fusion drops and gravity takes hold. সো তখন গ্র্যাভিটি কি করা শুরু করে, ডমিনেট করা শুরু করে। তো হচ্ছেটা কি, causing the star to contract to a much smaller size. This heats up the star significantly and it becomes a white dwarf. As this temperature continues, as time continues, the star will slowly run out of energy. যে এতদিন ধরে যত এনার্জি সে কি করছিল, এতদিন ধরে সে যত এনার্জি ক্রিয়েট করছিল, যেসব এখন রেডিয়েট করে নাই বা ছাড়ে নাই, ওইসব এখন আস্তে আস্তে রেডিয়েট করতে 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 দেন মরে যাবে। ঠিক আছে, দেন রেড ডুয়ার্ফ থেকে ওইটা কিসে কনভার্ট হয়ে যাবে, ইভেন্চুয়ালি ব্ল্যাক ডুয়ার্ফ। বলতেছে ব্ল্যাক ডুয়ার্ফটা আমাদের অ্যাকচুয়ালি একটা থিওরিটিক্যাল একটা স্টেজ। কেন, বিকজ এখন পর্যন্ত ইউনিভার্সের এজ এত বেশি হয় নাই যে কোনো রেড ডুয়ার্ফ ঠান্ডা হইতে 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 ব্ল্যাক ডুয়ার্ফ ফর্ম করতে পারে। তো ইউনিভার্সের বয়স আমাদের এত বেশি হয় নাই যে আমরা কোনো ব্ল্যাক ডুয়ার্ফ আকাশে দেখবো। দেখতে তো পাবো না কিছুই, বাট থাকলে পরেও এটা কি আমরা অন্যান্য ভিজিবল লাইট ছাড়া অন্য ওয়েভ দিয়ে পাইতে পারতাম, বাট এখনো কোনো কি হয় নাই, ইউনিভার্সের এজ পারমিট করে না কোনো ব্ল্যাক ডুয়ার্ফ এক্সিস্ট করার। তো এটা হলো কি আমাদের একটা লো টু মিডিয়াম ম্যাস স্টার, যে আমাদের সানের মতো স্টার এমন টাইপের কি করবে, এমন টাইপের ফেট আন্ডারগো করবে আর কি, যে এমন টাইপের লাইফ সাইকেল, যে আমাদের সান কখনো সুপারনোভা এক্সপ্লোশন, যে ওরকম অনেক সুন্দর স্পেকটেকুলার যেমন এক্সপ্লোশন গুলা হয় ওরকম এক্সপ্লোশন কখনো আন্ডারগো করতে পারবে না আমাদের সান। এগুলা করতে পারবে কারা, এই ভোটকা গুলা। ঠিক আছে, এই ম্যাসিভ এইসব স্টার গুলো কি করতে পারবে, এরকম সুপারনোভা এক্সপ্লোশন আন্ডারগো করতে পারবে। তো কাজটা কি হয় এখানে মধ্যে দেখো,
If a protostar has more than 4 times the mass of our sun, যে প্রোটোস্টার যে এখনো স্টারই ফর্ম করে নাই, প্রোটোস্টারের ম্যাসই আমাদের সানের ম্যাসের চেয়ে কত টাইমস বেশি? 4 টাইমস বেশি। তো তখন কি হবে? দ্য স্টার বিগিনস ইটস লাইফ অ্যাজ আ ব্লু সুপার জায়ান্ট, যে প্রথমেই তার কালার হলো ব্লু, বিকজ তার শুরুতেই এত বেশি টেম্পারেচার। As with low mass stars, nuclear fusion begins and the star enters a stable stage of life in which heat, pressure and gravity are in equilibrium. তো একদম শুরুতে যখন নাকি সে কিসে আছে, মেইন সিকোয়েন্সে আছে, তো ওই সময় কি হবে? ওই সময় আমাদের দুইটা কি বলে, গ্র্যাভিটি আর রেডিয়েশন প্রেসার ইকুইলিব্রিয়ামে থাকবে, আর কোরের মধ্যে কি বার্ন করবে? হাইড্রোজেন বার্ন করবে। ঠিক আছে। However, the fusion processes happen at much higher temperature than in lower mass stars. The core of our sun may be at 15 million Kelvin, whereas a large star could have a core temperature of 40 million Kelvin. So তাহলে আমাদের সানের তুলনায় তার টেম্পারেচার অলমোস্ট 3 টাইমস বেশি। দিস মিনস দ্যাট ইট বার্নস ভেরি কুইকলি, যেটা একটু আগেও বলছিলাম যে তারা কি করে ফেলে, খুবই তাড়াতাড়ি তাদের fuelটা ইউজ আপ করে ফেলে, and the conditions make it possible for further fusion of some of the larger nuclei it produces to occur. এই যে আমাদের সান বা আমাদের লো মেসের স্টার গুলি কি করতে পারছে? হাইড্রোজেন এন্ড হাইড্রোজেনের পরে বেশি চেয়ে বেশি হিলিয়ামকে ফিউজ করতে পারছে। কিন্তু আমাদের বড় মেসের স্টার গুলি, তারা হিলিয়ামের চেয়েও হেভিয়ার পার্টিকেলদেরকে কি করতে পারে? ফিউশন রিয়াকশন করাইতে পারে। ঠিক আছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে ফিউশন রিয়াকশন করায় করে 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 কোন এলিমেন্ট পর্যন্ত যে আটকাবে? আয়রন পর্যন্ত, যে সবচেয়ে ম্যাসিভ স্টার গুলোর কোরের মধ্যে কি থাকে? আয়রন। কিন্তু আয়রনের যে হেভিয়ার জিনিসগুলা কি হয় না, স্টারের কোরের মধ্যে ফিউশন হয় না, বিকজ তখন আমাদের কি হবে? এন্ডোথার্মিক রিয়াকশন হওয়া শুরু করবে। তো ওই সময় কি হয়, যখন একটা সুপারনোভা এক্সপ্লোশন হয়, সুপারনোভা এক্সপ্লোশনের পরে আয়রনের চেয়ে হেভিয়ার এলিমেন্ট গুলি ফিউশন রিয়াকশনের জন্য ক্রিয়েট হইতেছে। কাজটা কেমন? The fusion of helium can produce a variety of larger elements which have a mass number which are multiples of 4, মানে 4, ধরো একটা মিনিট। ওকে। সো এখন এখানের মধ্যে কি বলতেছে, ওরকম আমাদের মাল্টিপলস অফ 4, মানে হিলিয়াম যেটার মধ্যে কি আছে, 4টা নিউক্লিয়ন আছে, তো এরকম কার্বন, এরপর অক্সিজেন, এরপর সিলিকন। যে কার্বনের মধ্যে কয়টা নিউক্লিয়ন আছে? যাবের 12টা, তাই না? তো 12 ইজ আ মাল্টিপল অফ 4। দেন অক্সিজেন, তার ম্যাস নাম্বার হলো 16, তো তাহলে এটা হলো একটা মাল্টিপল অফ 4। দেন সিলিকন যেটা হলো 32, এটা হলো একটা মাল্টিপল অফ 4। তো এরকম। So there will then be stages of carbon and oxygen fusing. A high mass star is likely to be on the main sequence for only up to a billion years. So when the material of such a star has been fused to become mostly iron, এই যে iron পর্যন্ত যখন যায়, it can no longer undergo nuclear fusion and it stops producing energy. This happens even more suddenly দেন ইন আ লো ম্যাস স্টার, যে লো ম্যাস স্টারে তো আস্তে 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 বার্ন করে, তো খুবই স্লোলি ফিউয়েলটা ইউজ আপ করে। কিন্তু তোমার হাই ম্যাস স্টারে এত হাই রেটে বার্নিং হইতে থাকে বা ফিউশন হইতে থাকে যে হঠাৎ করে দেখা যায় কি, আরে কি আর কোনো ফিউয়েল নাই,
তো হঠাৎ করে ফিউয়েল যখন চলে যায় তো তখন কি গ্র্যাভিটেশনাল কলাপসটা একদম খুবই র্যাপিড একটা রেটে হয়। তো এখানে আমাদের কাজটা কি, this happens even more suddenly than in a low mass star, and with the enormous gravitational forces produced by the large mass, it undergoes a major collapse. This sudden increase in density produces a sudden huge burst of energy, effectively bouncing the collapse back out. So এই collapse এটা করে এত বেশি এনার্জি প্রডিউস করে যে এটা কি করে আবার এক্সপ্লোড করে বাইরের দিকে ছড়ায় যায়। তো এটাকে আমরা কি বলি, this explosion is called a type 2 supernova and is the most immense burst of energy ever witnessed, other than the Big Bang, of course. It is so bright at about 10 billion times the luminosity of the sun that you can see the change in the night sky with the naked eye. যে যখন নাকি কোনো সুপারনোভা হয় কাছাকাছি কোনো জায়গায় বা অনেক দূরেও, রাতের আকাশে ওরকম অনেক ব্রাইট একটা লাইট দেখা যায় যেখান থেকে দেখে বোঝা যায় যে ওখানের মধ্যে কি হয়েছে, এই সুপারনোভা এক্সপ্লোশন হয়েছে। এখন এই সুপারনোভা এক্সপ্লোশনের পরেই আমাদের মেইনলি ডিসাইড হয় যে তার ফাইনাল আউটকামটা কি, কোন একটা নিউট্রন স্টার হবে নাকি একটা ব্ল্যাক হোল হবে। তো কি বলতেছে, within a supernova explosion there is so much energy that nuclear reactions occur that produce the elements above iron in the periodic table. তো আয়রনের যে হেভিয়ার এলিমেন্ট গুলি কি হয় এই সুপারনোভা এক্সপ্লোশনের সময় ক্রিয়েট হয়। The natural occurrence of these elements is evidence that supernova must have occurred in the past, as the binding energies of these elements are such that they cannot be created in natural processes in the universe. So তাহলে আয়রনের যে হেভিয়ার এলিমেন্ট যেহেতু আমরা পেয়ে থাকি নরমালি, তো তাহলে বোঝা যায় কি বা বলা যায় কি যে আগেও অনেক সুপারনোভা এক্সপ্লোশন হয়েছে, যে ইভেন আমাদের সোলার সিস্টেম ফরমেশনের আগেও অনেক অনেক সুপারনোভা এক্সপ্লোশন হয়েছে, বিকজ আমাদের আর্থের মধ্যে, আমাদের সোলার সিস্টেমের মধ্যে কি পাওয়া গেছে, আর আয়রনের যে হেভিয়ার এলিমেন্ট পাওয়া গেছে যেসব ইভেন আমাদের বডিতেও আছে। তো এর জন্য আমরা কি বলি, উই আর মেড অফ স্টার ডাস্ট, যে আমরা স্টারের আফটার লাইফের জন্য, যে স্টার মারা যাওয়ার পরে যেরকম ডাস্ট ক্রিয়েট করছে বা এরকম সুপারনোভা এক্সপ্লোশন হিসেবে যেসব পার্টিকেল গুলি ছাড়ছে ওইসব পার্টিকেল গুলো আমাদের বডির মধ্যে আছে। তো এখন কি বলতেছে, after a high mass star has exploded as a supernova, the entire star may be completely shattered. If there remains a central core of stellar material, this will either be a neutron star if the core was up to what? 3 solar masses. যে mass of the core, যে শুধু কোর যেটা থেকে যাবে ওইটার ম্যাসও যদি ইভেন কি হয় আমাদের সানের ম্যাসের 3 টাইমস হয়, তো তখন আমাদের কি হবে, ওইটা একটা নিউট্রন স্টার। এন্ড যদি এর থেকেও বেশি ম্যাসিভ হয় তো তখন এটা কি হয়ে যাবে, একটা ব্ল্যাক হোল। সো নিদার অফ দিস ইজ ইজি টু ডিটেক্ট অ্যাজ দে এমিট লিটল অর নো লাইট। ঠিক আছে, প্রভা যে জিজ্ঞাসা করছিল যে তারা যেহেতু কোনো লাইট এমিট করে না তো তাহলে তাদেরকে কেমন ভাবে ডিটেক্ট করা হয়েছে, and they are not plotted on the Hertzsprung-Russell diagram. A neutron star consists almost entirely of neutrons packed as densely together as the nucleons within the nucleus of an atom. They can hold 3 times the mass of sun but only in 10 kilometer diameter. So খুবই খুবই বেশি density. Black holes are even smaller and hold even more matter than neutron stars. This means that their gravitational pull is immense, so strong that even things traveling at speed of light cannot escape. You will see from figure F, এই যে আমাদের নিচে যে ফিগার F টা, এখানের মধ্যে কি, that a star develops through, যে এখানের মধ্যে আমাদের কাজটা কি দেখো, নেবুলা, নেবুলা থেকে প্রোটোস্টার, প্রোটোস্টার থেকে মেইন সিকোয়েন্স, মেইন সিকোয়েন্স থেকে রেড জায়ান্ট, রেড জায়ান্ট থেকে কি হোয়াইট ডুয়ার্ফ। তো এরকম আমাদের কয়েক সময় লেবেলিং করতে দিতে পারে যে আমাদের স্টারের লাইফ সাইকেলটা এরকম শো কর। তো নেবুলা, নেবুলা থেকে প্রোটোস্টার, এরপর মেইন সিকোয়েন্স, মেইন সিকোয়েন্সেই তার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লাইফ সে পার করে দেয়। দেন ওখান থেকে সে কোথায় গেছে, রেড জায়ান্ট, দেন হোয়াইট ডুয়ার্ফ। দেন যদি আমাদের এমন কাজ হয়, কি কাজ হয়, যে আমাদের নেবুলা থেকে এমন প্রোটোস্টার ফর্ম করছে যে প্রোটোস্টারের ম্যাস অনেক বেশি, তো এটা কি হবে, ম্যাসিভ স্টার। তো ব্লু সুপার জায়ান্ট বা এইসব, তো ব্লু সুপার জায়ান্ট তার মেইন সিকোয়েন্সের পরে কিসে চলে যাবে, রেড সুপার জায়ান্টে চলে যাবে।
রেড সুপার জায়ান্ট দেন আবার ফাইনালি কিসে কনভার্ট হবে সুপারনোভা এক্সপ্লোশনের পরে, ইদার একটা নিউট্রন স্টার নাইলে একটা ব্ল্যাক হোল। ঠিক আছে, তো এই জিনিসগুলাই ছিল আমাদের বেসিক্যালি কিসের, একটা স্টারের লাইফ সাইকেল কেমন ভাবে যাইতে পারে। তো একটা লো বা মিডিয়াম ম্যাসের স্টার বা একটা হাই ম্যাসের স্টার কোনটা কেমন ভাবে কি হয়, ওই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বললাম। এই স্টেলার এভলিউশনের কোনো পার্ট নিয়ে কারো কোনোটায় কনফিউশন আছে, বা তোমরা যেসব ভিডিও গুলা দেখছো ওগুলোর মধ্যে থেকে কারো কোনোটায় প্রবলেম আছে? ওকে, তো তাহলে তোমাদেরকে যেই কাজটা বলা হয়েছে, এই বন্ধের মধ্যে আমাদের কি কাজটা করা লাগবে, ইউনিট 4 এর বুকলেটের বাকি যতটুকু পার্ট আছে, পার্টিকেল ফিজিক্স এর কোয়েশ্চেন্স গুলি এন্ড বাকি সব এমসিকিউ গুলি সবগুলো আমরা করে ফেলবো, দেন আমাদের ইউনিট 4 শেষ। এন্ড ইউনিট 5 এর এই যে আমাদের স্টেলার রেভলিউশন যেহেতু কভার করা হয়ে গেছে, এরপর আমাদের শুধু বাকি থাকে কি, ডিস্টেন্সেস টু দ্য স্টার্স, যে স্টারের ডিস্টেন্স গুলি কেমন ভাবে মেজার করা হয়, এন্ড এজ অফ দ্য ইউনিভার্স, এন্ড বেসিক্যালি এরপরে ফেট অফ দ্য ইউনিভার্স, যে ইউনিভার্সের শেষে এরপর কি হবে। তো এটা আমাদের বেসিক্যালি আর একটা উইক লাগবে। আমরা একটা ডেট বলি, একটা ডেট সেট করি, দেখি সামনের মানডে, ওয়েনসডে, স্যাটারডে, মানডে, আমাদের অক্টোবরের 17 তারিখের মধ্যে, ঠিক আছে, আমাদের অক্টোবরের 17 তারিখের মধ্যে উই উইল বি ডান উইথ ইউনিট 5 সিলেবাস। ঠিক আছে, যাবেন। ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে। তো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ।